আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক, বেরিয়ে এসেছে যেসব তথ্য। নোবেলজয়ী নার্গিসকে আরও ৭.৫ বছরের কারাদণ্ড দিল ইরান। এবার পশ্চিম তীরে ইহুদিদের জমি কেনার ক্ষমতা দিল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই নতুন এই তথ্য জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৪ ফেব্রুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেন। সাক্ষাৎকারের কিছু অংশ গতকাল রোববার প্রচারিত হয়। ট্রাম্প বলেন, হ্যাঁ, তিনি অর্থাৎ শি জিনপিং বছরের শেষ নাগাদ হোয়াইট হাউসে আসছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি দেশের হিসেবে আমাদের সম্পর্ক বর্তমানে অত্যন্ত চমৎকার। ২০২৬ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সফরের কয়েক মাস পরে শি জিনপিং ফিরতি সফরে যুক্তরাষ্ট্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার দুই নেতার মধ্যে একটি দীর্ঘ ফোনালাপ হয়। সেখানে বাণিজ্য সংঘাত ছাড়াও তাইওয়ান ইস্যু, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। আমরা দুজনেই বুঝি এই সুসম্পর্ক বজায় রাখা কতটা জরুরি। এদিকে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানায়, আলাপে শি জিনপিং তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়ে ট্রাম্পকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে দ্বিপাক্ষীয় বাণিজ্য সমস্যাগুলো বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধানের আশাবাদ ব্যক্ত করে শি বলেছেন, ধাপে ধাপে পারস্পরিক আস্থা তৈরির মাধ্যমে দুই দেশ একসাথে চলার সঠিক পথ খুঁজে পাবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই চীনা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করে আসছেন ট্রাম্প। বিশেষ করে ইস্পাত ও অটোমোবাইল খাতে তার কঠোর শুল্ক নীতি বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বাড়িয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বেইজিং আপাতত এই নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন বিচার বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত নথিতে প্রয়াত কুখ্যাত ধনকুবের জেফ্রি এপস্টেনের সঙ্গে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের, এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরির চেষ্টার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ২০১৮ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের জন্য এপস্টেইন জোর তৎপরতা চালিয়েছিলেন বলে জানা গেছে। নথিতে দেখা যায়, এপস্টেইন তৎকালীন কাউন্সিল অফ ইউরোপের সেক্রেটারি জেনারেল থরবেয়ন জ্যাগল্যান্ডকে ইমেল করে প্রস্তাব দিয়েছিলেন যে পুতিন যেন লাভরভকে এপস্টেনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেছিলেন, জাতিসংঘে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ভিটালি চুরকিন বেঁচে থাকতে তার সঙ্গে নিয়মিত আলোচনা করতেন, কিন্তু তার মৃত্যুর পর এখন লাভরভ সেই জায়গা নিতে পারেন। এপস্টেইন দাবি করেছিলেন যে চুরকিনের সঙ্গে তার কথোপকথন ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে রুশ কর্মকর্তাদের সাহায্য করত। এই নতুন তথ্যগুলো সামনে আসার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, এপস্টেনের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর কোনো যোগসূত্র ছিল কিনা তা নিয়ে তার দেশ তদন্ত শুরু করবে। টাস্কের মতে, এই যৌন কেলেঙ্কারির নেপথ্যে রুশ গোয়েন্দাদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যা বর্তমানে অনেক বিশ্ব নেতার জন্য হুমকি স্বরূপ হতে পারে। তবে ক্রেমলিন এই অভিযোগকে নাকচ করে দিয়ে একে গুরুত্বহীন বলে মন্তব্য করেছে। নথিগুলোতে ২০১৩ সালের ঘটনাও উঠে এসেছে, যেখানে এপস্টেইন দাবি করেছিলেন যে তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের উপদেষ্টা এবং রাশিয়ার মহাকাশ অভিযানের মতো বড় কোনো প্রজেক্টে পুতিনকে সাহায্য করতে পারেন। এমনকি তিনি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাককে জানিয়েছিলেন, পুতিন তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পর্যাপ্ত সময় ও গোপনীয়তা নিশ্চিত না হওয়ায় তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে পুতিন বা লাভরভের সঙ্গে তার সরাসরি কোনো বৈঠক আদতে হয়েছিল কিনা নথিতে তার কোনো অকাট্য প্রমাণ মেলেনি। নথিতে এপস্টেনের রুশ ঘনিষ্ঠদের তালিকায় সের্গেই বেলাকভ এবং মাশা দ্রোকোভা বুচারের নাম স্পষ্টভাবে উঠে এসেছে। বেলাকভ রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন এবং তার মাধ্যমে এপস্টেন রাশিয়ার বড় বড় অর্থনৈতিক সম্মেলনে যোগ দেওয়ার চেষ্টা করতেন।
অন্যদিকে মাশাদ রোকভা ছিলেন পুতিনপন্থী যুব সংগঠনের সদস্য, যিনি এপস্টেনের হয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন। এছাড়া ফ্লাইট লগ অনুযায়ী ২০০২ সালে এপস্টেন ও তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল ব্যক্তিগত বিমানে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে ভ্রমণ করেছিলেন। ২০১৯ সালে গ্রেফতার হওয়ার কয়েক মাস আগেও তিনি রাশিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে। ইরানের মানবাধিকার কর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে প্রায় ৭.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার আইনজীবী এবং তাকে সমর্থনকারী একটি সংগঠন এই তথ্য নিশ্চিত করেছে। এএফপিকে মোহাম্মদীর আইনজীবী মুস্তাফা নীলি জানান, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগে তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রোপাগান্ডা চালানোর অভিযোগে তাকে আরও ১.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে ২ বছরের জন্য নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দেশ ত্যাগে ২ বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। আইনজীবী নীলি জানান, এই রায় চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে। তিনি আশা প্রকাশ করেন, গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে চিকিৎসা গ্রহণের জন্য মোহাম্মদীকে সাময়িকভাবে জামিনে মুক্তি দেওয়া হতে পারে। কারাগারে থাকা অবস্থায় নিজের আটক পরিস্থিতি এবং আইনজীবী ও পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে না পারার প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি অনশন শুরু করেন নার্গিস মোহাম্মদী। নার্গিস ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, ষষ্ঠ দিনে আজ নার্গিস মোহাম্মদী অনশন প্রত্যাহার করেছেন, তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। উল্লেখ্য, নার্গিস মোহাম্মদী হলেন দ্বিতীয় ইরানি নারী যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এর আগে ২০০৩ সালে গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে ভূমিকার জন্য এই পুরস্কার পান শিরিন এবাদি। প্রখ্যাত লেখক ও সাংবাদিক নার্গিস মোহাম্মদী ইরানের ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার ডিএইচআরসি এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সংগঠনটি রাজনৈতিক বন্দীদের অধিকার রক্ষা ও মানবাধিকার সংস্কারের পক্ষে কাজ করে আসছে। নারী অধিকার আন্দোলনের পাশাপাশি তিনি মৃত্যুদণ্ড ও দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা রেখে চলেছেন। নোবেল কমিটি ২০২৩ সালে জানায়, নারীদের অধিকারের জন্য ২ দশকের সংগ্রামের মাধ্যমে নার্গিস মোহাম্মদী স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছেন। গত ১২ ডিসেম্বর আইনজীবী খসরু আলীকর্দির রহস্যজনক মৃত্যুর নিন্দা জানানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাসান হেমাতিফার জানাদীপদের জানান, উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আলীকর্দির স্মরণ সভায় নার্গিস মোহাম্মদী উস্কানিমূলক বক্তব্য দেন এবং উপস্থিতদের উস্কানিমূলক স্লোগান দিতে এবং শান্তি বিঘ্নিত করতে উৎসাহিত করেন বলে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা নতুন কিছু কঠোর নিয়ম অনুমোদন করেছে। রোববার ৮ ফেব্রুয়ারি গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনার পথ আরও সহজ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিনের আইনি বাধা অপসারণের ফলে এখন থেকে যে কেউ ব্যক্তিগত উদ্যোগে সেখানে জমি ক্রয় করতে পারবেন, যা আগে কেবল নিবন্ধিত কোম্পানির মাধ্যমেই সম্ভব ছিল। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ইসরায়েলি কর্মকর্তাদের আইনি ক্ষমতা ও তদারকি বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় একে একটি বিপজ্জনক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে এটি মূলত বসতি সম্প্রসারণকে বৈধতা দেওয়ার এবং ফিলিস্তিনি ভূমি দখলের একটি প্রকাশ্য প্রচেষ্টা। তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধ সার্বভৌমত্ব আরোপের চেষ্টা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিম তীরের জনগণকে দখলার্তত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সরাসরি জানিয়েছেন যে তাদের লক্ষ্য হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে চিরতরে সমাহিত করা। এছাড়া নতুন নিয়মের আওতায় বেশ কিছু ধর্মীয় স্থানের ব্যবস্থাপনার দায়িত্ব ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেদের হাতে নেবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হবে। ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ এই পদক্ষেপকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নস্যাৎ করার একটি গভীর ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩ দিন পরই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে। অনেক বিশ্লেষক একে পশ্চিম তীরকে ইসরায়েলের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত বা অ্যানেক্সেশন করার প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।